সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ফেসবুক লাইভ ক্লাসে তৃতীয় পর্বের সকল শিক্ষার্থীদেরকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে আছি অসীম কুমার বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আশা করি তোমরা সকলে যুক্ত হয়েছো। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কি না কমেন্টে জানাও। আমি তোমাদের রেসপন্সের জন্য একটু ওয়েট করছি। সুপ্রিয় শিক্ষার্থীদেরকে জানাই স্বাগত। আচ্ছা, আশা করি তোমরা শুনতে পাচ্ছ। আজকে আমাদের ক্লাসটি একটু লেটে শুরু হয়েছে, এই জন্য দুঃখিত। তো আমরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। বরাবরের মতো আজকে আমাদের আলোচ্য বিষয় ম্যাথমেটিক্স 3 এর বিষয়কোড 65931 এর জ্যামিতি অংশের অধ্যায় 12, অর্থাৎ 3টি অংশ, তার মধ্যে জ্যামিতি অংশের এটা হলো ভেক্টর। এখানে আমি একটু ভুল লিখেছি, এটি হবে মূলত ভেক্টর। এটা জ্যামিতি হবে না, হবে হলো ভেক্টর। তো ভেক্টরের তোমাদের দুটো অধ্যায় আছে। তার মধ্যে প্রথম যে অধ্যায়টি সেটি হচ্ছে ভেক্টর রাশির যোগফল ও বিয়োগফল, ইংরেজিতে বলা হচ্ছে এডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ ভেক্টরস। তো আমরা এই অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব। তা আলোচনার বিষয়বস্তু মোটামুটি এই অধ্যায়টি অনেক বড়, সুতরাং আমরা চেষ্টা করব দুটো লেকচারে এই অধ্যায়টি শেষ করা। তা আজকে মূলত অধিকাংশ আলোচনা হবে থিওরি বিষয়ে, বিভিন্ন সংজ্ঞা। তো আজকের শিখন ফল, আজকের পাঠ শেষে তোমরা স্কেলার ও ভেক্টর রাশি কী তা সংজ্ঞায়িত করতে পারবে, বিভিন্ন প্রকার ভেক্টর রাশি সম্পর্কে জানবে, ভেক্টরের দিক কোসাইন ও দিক অনুপাত সম্পর্কে জানবে, ভেক্টর বীজগণিতের সূত্র সম্পর্কে জানবে, ভেক্টরের যোগ ও বিয়োগ সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবে। তো প্রথমেই ভূমিকা, আসলে ভেক্টর জিনিসটা কি এবং কোথা থেকে এই শব্দটি আসছে বা কী কাজে বা আমাদের এই ভেক্টরের প্রয়োজনীয়তা আছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমেই এখানে পাশে একটি তোমরা চিত্র দেখতে পাচ্ছ, একজন বিখ্যাত গণিতবিদের ছবি, নাম হচ্ছে উইলিয়াম রোয়ান হ্যামিল্টন। তো বাস্তব জীবনে পরিমাপের গুরুত্ব অপরিসীম। দৈনন্দিন জীবনে প্রায় সকল ক্ষেত্রেই আমরা বস্তুর পরিমাপ করি। পরিমাপযোগ্য সকল রাশিকে কেবল একক সহ পরিমাণ দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না, অর্থাৎ শুধুমাত্র একক দ্বারা আমরা পুরোপুরি সকল রাশিকে প্রকাশ করতে পারি না। আমরা দৈনন্দিন কাজে ও বিজ্ঞানে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, ভর, ত্বরণ, ওজন, সরণ, বল, সময়ের পরিমাণ, টাকার পরিমাণ, তাপমাত্রার পরিমাণ সম্পর্কে ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করি। রাশিগুলো একই প্রকারের নয়, অর্থাৎ বিভিন্ন রাশি বিভিন্ন ধরনের বা বিভিন্ন ক্যাটাগরির। এজন্য আমাদের ভেক্টর রাশির ধারণার প্রয়োজন হয় মূলত এখান থেকেই। তো প্রথমেই দেখো ভেক্টর শব্দটি কোথা থেকে এসেছে। তো ভেক্টর শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ভেহের থেকে, VEHR, ভেহার থেকে, যার অর্থ টু ক্যারি। ইংরেজিতে যার অর্থ হচ্ছে টু ক্যারি, অর্থাৎ বাংলায় বহন করা, বা একে আমরা অন্যভাবে বলতে পারি পরিবাহক।
তো অষ্টাদশ শতাব্দীর দিকে জ্যোতির্বিদগণ গ্রহসমূহ ও সূর্যের আবর্তন ব্যাখ্যা করতে গিয়ে এই ভেক্টর শব্দটি ব্যবহার করেন। আইরিশ জ্যোতির্বিদ, তোমরা একটু আগে এর আগের স্লাইডে যে বিখ্যাত গণিতবিদের ছবি দেখেছো, উনি একজন আইরিশ জ্যোতির্বিদ, পদার্থবিদ ও গণিতবিদ, যার নাম হচ্ছে উইলিয়াম রোয়ান হ্যামিল্টন। ইনি 1843 সালে তার প্রকাশিত কোয়ান্টোরিয়ান সংখ্যার ধারণাই মূলত ভেক্টরের মূল ভিত্তি। তাহলে মূলত ভেক্টরের যে মূল ভিত্তি সেটি প্রথম যার কাছ থেকে আমরা পাই তিনি হচ্ছেন উইলিয়াম রোয়ান হ্যামিল্টন। তো পদার্থবিদ্যা, প্রকৌশলবিদ্যা ও গণিতে ভেক্টরের বহুল ব্যবহার রয়েছে। তাহলে আমরা কোথায় কোথায় ব্যবহার হয় সেটি আমরা একটু সাধারণভাবে দেখি। বাস্তব ও দৈনন্দিন জীবনে ভেক্টরের ব্যবহার। বাস্তব জীবনে ভেক্টরের বহুল ব্যবহার রয়েছে। সাধারণত গতিশীল বস্তু যেমন গাড়ি, নৌকা, এরোপ্লেন, এমনকি আবহাওয়া, জলবায়ুর পরিবর্তন ও অবস্থান নির্ণয়ে ভেক্টর ব্যবহৃত হয়। বিল্ডিংয়ে বিমের উপর প্রযুক্ত বল নির্ণয়, রাস্তার বাঁকের প্রকৃতি ইত্যাদি ক্ষেত্রে ভেক্টর ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে অতি জনপ্রিয় গুগল আর্থ সম্পর্কে আমরা সবাই জানি, যেখানে আমরা ম্যাপিংয়ের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থানের লোকেশন খুব সহজেই দেখতে পারি, বুঝতে পারি। তো এই গুগল আর্থে পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয়ে গ্রিড লাইন আমরা ইউজ করি, এবং জিপিএস সিস্টেম এই ভেক্টরেরই ফলিত রূপ। জিপিএস বলতে গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো এরকম এই ব্যবহার ছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে ভেক্টরের বহুল ব্যবহার রয়েছে। তো আমরা এখানে একটু সাধারণ আলোচনা করি। আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে রাশি বলে। তাহলে যা কিছুই আমরা পরিমাপ করতে পারি না কেন, যে কোনো এককে বা যে কোনোভাবে, তাকেই মূলত আমরা কী বলবো? রাশি বলবো। যেমন 20 মিটার, অর্থাৎ কতটুকু দৈর্ঘ্য? 20 মিটার। ওজন কতটুকু? 5 কেজি। সময় কতটুকু? সময় 25 মিনিট। এভাবে 25 সেন্টিমিটার পার সেকেন্ড, তারপরে 4 ডান ইত্যাদি, এইরকম যে বিভিন্ন পরিমাপগুলো আমরা করতে পারি, এগুলোকে আমরা বলছি রাশি। এদের মধ্যে কতকগুলি শুধুমাত্র পরিমাণ দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, আবার কতকগুলি শুধু পরিমাণ দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। এর জন্য কি দরকার হয়? দিকের প্রয়োজন হয়। তাহলে আমরা দু ধরনের পাচ্ছি। কিছু রাশিকে আমরা শুধুমাত্র পরিমাণ দ্বারা প্রকাশ করতে পারছি, আবার কিছু রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য পরিমাণ এবং দিক দুটোরই দরকার হচ্ছে। এজন্য বস্তু জগতের পরিমাপযোগ্য সকল রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, যথা স্কেলার রাশি এবং অপরটি হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার মূলত ইংরেজি শব্দ, এটিকে আমরা স্কেলার রাশি বলতে পারি, বা অদিক রাশি বা নির্দিক রাশি, অর্থাৎ এখানে দিকের কোনো প্রয়োজন নেই। অপরটি হচ্ছে ভেক্টর বা সদিক রাশি বা দিক রাশি, অর্থাৎ যাদেরকে বা যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য পরিমাণের পাশাপাশি দিকের প্রয়োজন আছে, এই জন্য একে বলা হচ্ছে সদিক বা দিক রাশি। তা আমরা সচরাচর বলবো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তোমরা অনেকে কমেন্টে রোল লিখছো, তোমরা আমার যে অ্যাটেন্ডেন্স লিঙ্ক দেওয়া আছে উপরে, সেখানে তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিবা, কমেন্ট বক্স থেকে গ্রহণযোগ্য হবে না। ওকে, তো এখন দেখি আমরা স্কেলার রাশি মূলত কী জিনিস। তো স্কেলার রাশি অর্থাৎ স্কেলার কোয়ান্টিটি, এটি আমাদের একটু ভুল হয়েছে,
এটি হবে ভেক্টর কোয়ান্টিটি না, এটা হবে স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি। তো যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য তার পরিমাণ বা মান এটি আমাদের একটু মনে হয় ভুল হয়ে গেছে, কোনো দিক নেই। আচ্ছা, এখানে আমাদের স্লাইডে একটু ভুল লিখেছি, আসলে এটি হবে স্কেলার, এটি হবে স্কেলার রাশি, স্কেলার রাশি অর্থাৎ স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। তো যে সকল রাশিকে শুধুমাত্র পরিমাণ দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় ওই সকল রাশিকে স্কেলার বা অদিক বা নির্দিক রাশি বলে। অর্থাৎ কি, স্কেলার রাশির শুধু মান আছে, কোনো দিক নেই, তাহলে স্কেলার রাশির শুধু মান থাকবে, দিক থাকবে না। যেমন কি দৈর্ঘ্য, দূরত্ব, সময়, ভর, কাজ, আয়তন, ঘনত্ব, জনসংখ্যা, জন্মহার, তাপমাত্রা, দ্রুতি, শক্তি ইত্যাদি প্রত্যেকেই স্কেলার রাশি, কারণ এদেরকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, কোনো দিকের প্রয়োজন হয় না। এই হলো আমাদের স্কেলার রাশির ধারণা। এরপরে হলো ভেক্টর। এটিকে আমি একটু আগেই বলেছিলাম যে একটু ভুল হয়েছে, এটি হবে মূলত ভেক্টর, এটি হবে ভেক্টর, ভেক্টর, ভেক্টর ঠিক ছিল। তাহলে ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। তো যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য তার পরিমাণ বা মান ও দিক বা নির্দিষ্ট দিক উভয়ই জানা প্রয়োজন হয়, তাকে আমরা সদিক রাশি বা ভেক্টর রাশি বা সংক্ষেপে আমরা কি বলি, ভেক্টর বলে থাকি। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, ভেক্টর রাশির মান ও দিক উভয়ই আছে। তাহলে স্কেলার রাশিতে আমরা দেখলাম শুধু মান আছে, দিক নেই, কিন্তু ভেক্টর রাশিতে মান এবং দিক উভয়ই আছে। তো সদিক রাশির প্রতিরূপ হচ্ছে ভেক্টর। যেমন কি বেগ, ত্বরণ, সরণ, মন্দন, ওজন, বল, ভরবেগ ইত্যাদি প্রত্যেকেই ভেক্টর রাশি, কারণ এদেরকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমাদের মানের পাশাপাশি দিকের প্রয়োজন হয়। যেমন সরণ, কোন দিকে কত দূর গিয়েছে, বেগ কোন দিকে কত দূর অতিক্রম করেছে, ওজন, ওজনটি আমাদের কোন দিকে ক্রিয়া করছে, তারপরে বল, বলটা আমরা কোন দিকে ক্রিয়া করছি, কোন দিকে বল প্রয়োগ করছি। তো এখানে মানের পাশাপাশি আমাদের দিকের প্রয়োজন হচ্ছে, এই কারণেই এ সকল রাশিকে আমরা বলছি ভেক্টর রাশি। তো কোনো ভেক্টরকে ইংরেজি অক্ষরের উপরে বার চিহ্ন বা নিচে বার চিহ্ন অথবা কোনো একটি অক্ষরকে আমরা যদি বোল্ড অক্ষরে লিখি বা মোটা হাতের অক্ষরে লিখি, তাহলে সেটি আমাদের ভেক্টর বোঝাবে। অর্থাৎ ভেক্টর প্রকাশ করার জন্য আমাদের ইংরেজি লেটারের যে কোনো অক্ষর আমরা নিতে পারি, তার নিচে বার চিহ্ন অথবা তীর চিহ্ন অথবা শুধুমাত্র বোল্ড আকারে লিখলেও সেই অক্ষরটি আমাদেরকে ভেক্টর নির্দেশ করবে। তাহলে আমরা স্কেলার এবং ভেক্টর সম্পর্কে জানলাম। এরপর দেখো ভেক্টরের প্রতীক। তো এখানে পাশে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে একটা তীর চিহ্ন, যার একটি অংশের নাম এ এবং অপর অংশটির নাম হলো বি। তো এখানে দেখো এই তীর চিহ্ন দ্বারা বোঝাই যাচ্ছে যে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে কোনো একটা জিনিস চলে গেছে, অর্থাৎ গতিটা হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে। তো যেহেতু এটা একটা ভেক্টর, সেটিকে আমরা এই যে স্মল লেটারের আর দ্বারা প্রকাশ করেছি। আমরা একটু আগে বললাম যে ভেক্টরকে নির্দেশ করার জন্য তার নিচে বার চিহ্ন অথবা উপরে বার চিহ্ন অথবা উপরে তীর চিহ্ন অথবা শুধুমাত্র ওই অক্ষরটি মোটা হাতের অক্ষরে যদি লিখি, তাহলে আমরা ভেক্টর প্রকাশ করতে পারবো। তাহলে এবি ভেক্টরটাকে আমরা মূলত আর দ্বারা প্রকাশ করেছি। তাহলে আদিবিন্দু, তাহলে এখানে একটি কথা হচ্ছে এই যে আদিবিন্দু একটি নতুন শব্দ আমাদের, এবং প্রান্তবিন্দু। তো কোনো একটি বিন্দু
যে বিন্দু থেকে শুরু হবে সেটি হচ্ছে তার আদি বিন্দু, এবং যেখানে গিয়ে শেষ হবে সেটি হচ্ছে তার প্রান্ত বিন্দু। অর্থাৎ এই যে ভেক্টরটি এ থেকে বি এর দিকে গেছে, তাহলে এ যে বিন্দুটি, এই ভেক্টরের এ বিন্দুটি হবে আদি বিন্দু, এবং এই যে বি বিন্দুটি, এই বি বিন্দুটি হবে ওই ভেক্টরের প্রান্ত বিন্দু বা টার্মিনাল পয়েন্ট। আর আদি বিন্দুকে ইংরেজিতে বলা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। তো আদি বিন্দু এ এবং প্রান্ত বিন্দু বি বিশিষ্ট, অর্থাৎ কোনো এমন একটি ভেক্টর যদি হয় যার আদি বিন্দু এ এবং প্রান্ত বিন্দু বি বিশিষ্ট ভেক্টরের জন্য আমরা কীভাবে প্রকাশ করব? এই যা একটু আগে বললাম যে এ বির উপরে, অর্থাৎ যাকে আমরা ভেক্টর দ্বারা প্রকাশ করছি তার উপরে তীর চিহ্ন বা উপরে বার চিহ্ন অথবা নিচে বার চিহ্ন, এই প্রতীক দ্বারা আমরা প্রকাশ করব। যখন কোনো নির্দিষ্ট বিন্দুকে মূল বিন্দু ধরা হয় ও মূল বিন্দুকে ভেক্টরের আদি বিন্দু ধরা হয়, তখন প্রান্ত বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। তাহলে শীর্ষবিন্দু কখন বলা হবে? যখন কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে আমরা মূল বিন্দু ধরবো, তাহলে মূল বিন্দুকে আমরা বলছি শীর্ষবিন্দু, এবং মূল বিন্দুকে ভেক্টরের আদি বিন্দু ধরা হবে। অর্থাৎ কোনো একটি ভেক্টরের আদি বিন্দু বা যেখান থেকে শুরু হবে সেই বিন্দুটাকে আমরা বলছি মূল বিন্দু। যেমন এখানে শুরু হয়েছে কি এ, তো এখানে এই যেহেতু আদি বিন্দু এ, তাহলে এই আদি বিন্দুটাই কি আমরা বলবো মূল বিন্দু। তো মূল বিন্দু যখন লিখি আমরা, তখন সবসময় মূল বিন্দু বলতে আমরা ও দ্বারা প্রকাশ করে থাকি। তো একটি মাত্র অক্ষর দ্বারা, যেমন আমরা এ অথবা বি, সি, ইউ ইত্যাদি ইত্যাদিকে ভেক্টর যদি বোঝানো হয়, তাহলে উপরে অর্থাৎ এই অক্ষরগুলোর উপরে বা নিচে টান চিহ্ন বা বার চিহ্ন বা কি দিতে হয়, তীর চিহ্ন দেওয়া হয় না একটি মাত্র অক্ষর দ্বারা। একটি মাত্র অক্ষর যদি থাকে, সাধারণত আমরা তীর চিহ্নটি দেই না, বা দিলেও আমাদের কোনো সমস্যা নাই। তো সেগুলোকে কীভাবে লিখি? সেগুলোকে আমরা জাস্ট মোটা হাতের অক্ষরে লিখি যদি মাত্র কি একটি অক্ষর হয়, অর্থাৎ এ ভেক্টর, বি ভেক্টর, এরকম শুধুমাত্র একটি অক্ষর দ্বারা কোনো একটি ভেক্টর প্রকাশিত হলে সেখানে আমরা তীর চিহ্নর পরিবর্তে মোটা হাতের অক্ষরে লিখতে পারি। তবে হাতে লেখার সময়, যেহেতু আমরা হাতে লেখার সময় মোটা চিকন বুঝবো না, অর্থাৎ যদি আমরা চিকন কালির কলম দিয়ে যদি মোটাভাবে লিখি, সেটা মোটাটাই হবে চিকন। আর যদি মোটা লেখে যে কলমটি, পিনটি মোটা, তার সাহায্যে যদি আমরা লিখি, তাহলে দেখা যাবে যে ওই চিকনটি আমাদের মোটার আকার ধারণ করবে। সুতরাং হাতে লেখার সময় আমরা সবসময় কি করব? অক্ষরের উপরে বা নিচে টান ব্যতীত চিহ্ন দেওয়া হয়। যেমন কি এই যে ইউ, ইউ বার, এখানে বার হবে, তারপরে নিচে বার অথবা উপরে তীর চিহ্ন। তাহলে আমরা সবসময় ভেক্টর লেখার সময়, যেহেতু আমরা হাতে লিখব, তাহলে সবসময় আমরা বার চিহ্ন অথবা তীর চিহ্ন দেবো। তা আমরা সবসময় যেটি ইউজ করে থাকি তীর চিহ্নটি, তীর চিহ্নটি সবসময় আমরা সচরাচর ব্যবহার করে থাকি এবং সবাই ব্যবহার করে থাকি। তো এই জন্য আমরা তীর চিহ্নটি সবসময় ব্যবহার করব লেখার ক্ষেত্রে। আবার একটু আগে যে চিত্রে দেখালাম এ বি ভেক্টর, যাকে আমরা সংক্ষেপে প্রকাশ করেছি একটি অক্ষর দ্বারা আর ভেক্টর, এবং সেই যেহেতু একটি মাত্র অক্ষর আর, এটিকে আমরা বোল্ড আকারে লিখলেও এ বি ভেক্টরকে প্রকাশ করা যাবে। এরপরে আমরা বিভিন্ন ভেক্টরের সংজ্ঞা এখন জানব। প্রথমেই দেখো দুটো ভেক্টর তোমরা দেখতে পাচ্ছ, শূন্য বা নাল ভেক্টর এবং অপরটি হচ্ছে স্বাধীন ভেক্টর। তাহলে প্রথমেই শূন্য, শূন্য মানে তোমরা বুঝতে পারছো যে এখানে শূন্য বা নাল, নাল বলতে কিছুই নাই এমন কিছু। তো কিছুই নাই বা শূন্য, এই ধারণা থেকে মূলত বোঝা যায় যে এই ভেক্টরটি আসলে কি। তো এটিকে আমরা ইংরেজিতে বলবো নাল ভেক্টর, বা এটিকে আমরা বাংলায়ও উচ্চারণ করতে পারি, অথবা বাংলায় বলবো আমরা শূন্য ভেক্টর। তাহলে কাকে আমরা নাল ভেক্টর বলবো? যদি একটি ভেক্টর রাশির মান শূন্য হয়, অর্থাৎ কোনো একটি ভেক্টর রাশির মান যদি শূন্য হয়ে যায়, তবে ওই ভেক্টরকে আমরা শূন্য বা নাল ভেক্টর বলবো। এর কোনো নির্দিষ্ট দিক থাকে না, অর্থাৎ নাল ভেক্টরের বা শূন্য ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক থাকে না। শূন্য ভেক্টরের কি হয়? পাদবিন্দু শীর্ষবিন্দু একই, অর্থাৎ পাদবিন্দু যা শীর্ষবিন্দু একই, অর্থাৎ শুধুমাত্র একটি বিন্দু এখানে পাওয়া যাবে। অপরদিকে স্বাধীন ভেক্টর, ইংরেজিতে বলা হচ্ছে ফ্রি ভেক্টর, যদি কোনো ভেক্টরের যে কোনো বিন্দুকে সুবিধাজনকভাবে আদিবিন্দু হিসেবে বিবেচনা করা যায়। এর আগের স্লাইডে আমি চিত্রটি যেটি তোমাদেরকে দেখালাম, তাহলে যেখানে শুরু হবে ভেক্টরটি
সেটিকে আমরা বলছি, সেই বিন্দুটাকে বলছি আদিবিন্দু, আর যেখানে গিয়ে শেষ হবে তাকে আমরা বলছি প্রান্তবিন্দু। তো এই আদিবিন্দুটা যদি আমরা সুবিধাজনকভাবে যে কোনো একটি বিন্দুকে নির্দেশ করতে পারি, তাহলে ওই ভেক্টরটিকে আমরা বলবো স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর। তো এই হলো শূন্য বা নাল ভেক্টর এবং স্বাধীন ভেক্টর সম্পর্কে আমাদের ধারণা। এরপরে দেখো সদৃশ ভেক্টর এবং আরেকটি হচ্ছে সমান ভেক্টর। তাহলে সদৃশ তার মানে দেখা যাচ্ছে যে একই জাতীয় বা একই রকম দেখতে এমন কিছু, তাহলে সেরকমই এখানে আছে আমাদের। তো সদৃশ ভেক্টরকে আমরা ইংরেজিতে বলছি লাইক ভেক্টর। তো সমজাতীয় অর্থাৎ একই জাতীয় অসম মানের অর্থাৎ মান অসমান হবে এরকম দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তাহলে এখানে দিকটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে একই দিকে হতে হবে একই জাতীয় দুটো ভেক্টর, কিন্তু তাদের মান হবে আলাদা অসমমানের। যদি এরকম হয় তাহলে উহাদিগকে সদৃশ ভেক্টর বলে। অর্থাৎ এইরকম ভেক্টর যদি হয় একই জাতীয় একই দিকে ক্রিয়া করছে কিন্তু তাদের মান আলাদা, তাদেরকে বলা হবে সদৃশ ভেক্টর। যেমন এখানে তোমরা পাশাপাশি দেখতে পাচ্ছ দুটো ভেক্টর, একটি এ ভেক্টর এবং আরেকটি হচ্ছে বি ভেক্টর। তো এখানে পরিমাণ দেখা গেলো যে এই যে এর প্রান্তবিন্দু এবং এর হলো না এর আদিবিন্দু এবং প্রান্তবিন্দু, প্রথমটি হচ্ছে আদিবিন্দু, শেষটি হচ্ছে প্রান্তবিন্দু। এর যে দৈর্ঘ্য অর্থাৎ পরিমাপ যদি করি, মনে করো যে 3 মিটার, এবং এখানে একইভাবে বি ভেক্টরটি যেটি দেওয়া আছে তার যদি দৈর্ঘ্য আমরা বের করি মনে করো 5 মিটার, তাহলে এখানে হলো 3 মিটার আর এখানে হলো 5 মিটার, তাহলে মান আলাদা কিন্তু দিক একই। তাহলে এই রকম ভেক্টরকে বলা হবে সদৃশ ভেক্টর। এরপরে দেখো সমান ভেক্টর বা ইংরেজিতে বলা হচ্ছে ইকুয়াল ভেক্টর। তাহলে দুটি ভেক্টরকে সমান বলা হবে তখনই যদি এদের দিক একই হয়, অর্থাৎ একই দিকে ক্রিয়া করে এবং এদের মানও পরস্পর সমান হয়। তাহলে সদৃশ ভেক্টরে দেখো দিক একই কিন্তু মান দুটো আলাদা, আর সমান ভেক্টরে দিকও একই থাকবে মানও একই হবে। অর্থাৎ এই পি ভেক্টর এর যদি দৈর্ঘ্য বের করি বা পরিমাণ বের করি, পরিমাণ বা দৈর্ঘ্যকে ইংরেজিতে বলা হচ্ছে ম্যাগনিচিউড ভেক্টরের। তো এটি আমরা এখানে বলি নাই, আমি একটু মুখে বললাম যে কোনো একটি ভেক্টরের পরম মান বা মানকে আমরা ইংরেজিতে বলি ম্যাগনিচিউড। তো এই পি ভেক্টরের যদি দৈর্ঘ্য 3 মিটার হয়, একইভাবে কিউ এর দৈর্ঘ্য যদি 3 মিটার হয়, অর্থাৎ তাহলে মান দুটো একই, পাশাপাশি দিকে একই, তাহলে এই রকম ভেক্টরকে বলা হবে সমান ভেক্টর, যেখানে আমরা লিখতে পারি পি সমান কিউ অথবা লিখতে পারি কিউ সমান পি, যে কোনো একটি লেখা যাবে। তো এই হলো আমাদের সদৃশ ভেক্টর এবং সমান ভেক্টর। এরপরে দেখো সমরৈখিক ভেক্টর এবং একক ভেক্টর। তা প্রথমেই দেখো সমরৈখিক ভেক্টর। তো সমরৈখিক ভেক্টরকে আমরা ইংরেজিতে বলি কোলিনিয়ার ভেক্টর। তো কাকে বলবো আমরা সমরৈখিক ভেক্টর? দুই বা ততোধিক ভেক্টর যদি একটি সরল রেখার সমান্তরাল হয়, অর্থাৎ দুই বা ততোধিক, অর্থাৎ 2টা 3টা 4টা এরকম একাধিক বা দুই বা ততোধিক ভেক্টর, এরা যদি কি হয় কোনো একটি সরলরেখার সমান্তরাল হয়, তবে তাদেরকে আমরা বলি সমরৈখিক বা সমরেখ বা সমান্তরাল ভেক্টর। তাহলে কি হবে? দুই বা ততোধিক ভেক্টর কি হবে? একটি সরলরেখার সমান্তরাল হবে, তাহলে ওই সকল ভেক্টরকে আমরা বলবো সমরৈখিক বা সমান্তরাল ভেক্টর। তো এদের একই দিক থাকে এবং এদের মান পরস্পর কি হয়? সমান হয়। তাহলে দিকও সমান, অর্থাৎ দিকও একই দিক এবং মান দুটো বা মানগুলো পরস্পর সমান। এরপর দেখো একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। তো একক মানেই বুঝছো যে এক, অর্থাৎ যে ভেক্টর রাশির মান এক তাকে আমরা একক ভেক্টর বলবো। কিভাবে আমরা পাবো? মান শূন্য নয় এরূপ একটি দিক রাশি, অর্থাৎ দিক রাশি বলতে ভেক্টর। তাহলে কোন ভেক্টরটির একক ভেক্টর পাওয়া যাবে? যে ভেক্টর রাশিটির মান কি হবে না? শূন্য হবে না, অর্থাৎ শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা হতে পারে। এরকম একটি ভেক্টর রাশিকে তার মান দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা মূলত একক ভেক্টর পাবো। অর্থাৎ যদি আমরা উদাহরণের সাহায্যে দেখাই যে কোনো একটি ভেক্টর যদি এ হয় এবং তার মানকে আমরা প্রকাশ করব এই যে মড এ, অর্থাৎ পাশাপাশি সমান্তরাল দুটো রেখা
এবং পাশে ওই ভেক্টর, মাঝে ওই ভেক্টরটি, তাহলে আমরা ওই ভেক্টরটির এটি পরম মান বুঝবো বা মান বুঝবো। তাহলে কি হবে, ওই যে ওই ভেক্টরটি যে থাকলো এ ভেক্টর এবং তার মান মড অফ এ, এই ফলাফলটা কি আমরা বলবো একক ভেক্টর। এটি কি হবে, এ ভেক্টরের সমান্তরাল হবে। তাহলে একক ভেক্টর কীভাবে পাওয়া যাবে, তাহলে কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা যদি আমরা তাকে ভাগ করি তাহলেই একক ভেক্টর আমরা নির্ণয় করতে পারবো। এরপরে দেখো অবস্থান ভেক্টর এবং আরেকটি হচ্ছে বিপরীত বা ঋণ ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর আমরা কাকে বলবো, এখানে একটু আগে আমরা বলেছিলাম মূল বিন্দু নিয়ে কথা, অর্থাৎ মূল বিন্দুকে আমরা সবসময় ও দ্বারা প্রকাশ করব। তাহলে ও বিন্দুকে মূল বিন্দু ধরে যে কোনো একটি বিন্দু পি এর অবস্থান একটি ভেক্টর দ্বারা নির্দেশ করা হয়। অর্থাৎ মূল বিন্দু ও এর সাপেক্ষে কোনো একটি বিন্দু পি এর অবস্থানকে আমরা ও পি ভেক্টর দ্বারা প্রকাশ করে থাকি। ভেক্টর পিকে কি বলবো, মূল বিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলবো। তাহলে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা প্রকাশ করব ও পি দ্বারা। অর্থাৎ মূল বিন্দু ও এর সাপেক্ষে যদি কিউ ভেক্টর হয় তাহলে তাকে আমরা প্রকাশ করব ও কিউ দ্বারা। যদি মূল বিন্দু ও এর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর প্রকাশ করি তাহলে সেটিকে আমরা প্রকাশ করব ও এ দ্বারা। তো এভাবে প্রকাশ করার যে সিস্টেম তাকে আমরা বলছি অবস্থান ভেক্টর। এরপরে দেখো বিপরীত বা ঋণ ভেক্টর, অর্থাৎ ইংরেজিতে বলা হচ্ছে নেগেটিভ ভেক্টর। তো যদি দুটি ভেক্টর রাশির মান একই থাকে তাহলে মান একই হবে কিন্তু দিক বিপরীত হবে। অর্থাৎ একটি যদি যায় পূর্ব দিকে তাহলে তার একেবারে বিপরীত দিকে হবে, অর্থাৎ পূর্ব তার বিপরীত হলো পশ্চিম। তো এরকম যদি হয় যে মান একই থাকে কিন্তু দিক বিপরীত, তাহলে ওই সকল ভেক্টরকে বলা হবে ঋণ ভেক্টর। এখানে তোমরা দেখতে পাচ্ছ পি একটি ভেক্টর, প্রথমটি বাম থেকে ডান দিকে গেছে, আবার একই ভেক্টর পি মান সবই ঠিক আছে কিন্তু এর দিকটি হচ্ছে ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ দিকটি পুরোপুরি উল্টে গেছে। তাহলে এটিকে আমরা দুভাবে লিখতে পারি বিপরীত ভেক্টরটিকে, এই যে পি এর উপরে উল্টা তীর চিহ্ন, অথবা পি যে ভেক্টরটি ছিল তার সামনে মাইনাস চিহ্ন। তো এই দুই প্রকারের যে কোনো একটি আমরা লিখতে পারবো, অথবা দুটোর আমাদের জানা থাকলেও যে কোনো আমরা একটি ব্যবহার করব। তো এরপরে আমাদের সিলেবাসে আরও কিছু জিনিস আছে, তার মধ্যে একটি হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ ভেক্টর বা লিনিয়ার কম্বিনেশনস অফ ভেক্টর। তো কোনো ভেক্টর আর কে এরকম একাধিক, অর্থাৎ এ বি সি এ সকল ভেক্টরগুলোর যোগাশ্রয়ী সমাবেশ বলা হবে। অর্থাৎ আর ভেক্টরকে অনেকগুলো ভেক্টরের বা এরকম কিছু ভেক্টরের যোগাশ্রয়ী সমাবেশ বলা হবে। কখন বলা হবে, যদি আমরা আর কে এভাবে লিখতে পারি, অর্থাৎ যতগুলো ভেক্টরের যোগাশ্রয়ী সমাবেশ সেই সকল ভেক্টরের যোগফল আকারে আমরা লিখতে পারি। এবং যোগফলটা কীরকম হবে, প্রত্যেকটি ভেক্টরের সঙ্গে একটি করে স্কেলার রাশি গুণ থাকবে। যেমন এখানে এ ভেক্টর, তার সঙ্গে আলফা একটি স্কেলার রাশি গুণন অবস্থায় আছে। এরপরে বি ভেক্টরের সঙ্গে বিটা নামের অপর আরেকটি স্কেলার রাশি গুণন অবস্থায় আছে। এরপরে সি ভেক্টরের সঙ্গে গামা একটি স্কেলার রাশি। এভাবে আরও যদি ভেক্টর থাকে তাদের সঙ্গে প্রত্যেকটার সঙ্গে একটি করে আলাদা স্কেলার রাশি গুণন হিসেবে থাকবে। যদি এভাবে প্রকাশ করা যায় তাহলে আমরা বলবো এটি হলো যোগাশ্রয়ী সমাবেশ কতকগুলো ভেক্টরের। তো আমরা যদি কিছু উদাহরণের সাহায্যে দেখাই, যেমন এখানে এ প্লাস বি প্লাস সি, তো এটি তিনটি ভেক্টরের যোগাশ্রয়ী সমাবেশ। অর্থাৎ এ একটি ভেক্টর, বি একটি ভেক্টর এবং সি একটি ভেক্টর। তাহলে আমি বলেছিলাম যে প্রত্যেকটি ভেক্টরের সঙ্গে একটি করে স্কেলার রাশি গুণন থাকবে। তো এখানে এ ভেক্টরের সঙ্গে কোনো কিছু গুণন নাই, তার মানে কি আছে, ওয়ান এখানে আছে, ওয়ান। তাহলে ওয়ানের সঙ্গে গুণন আছে, তাহলে ওয়ান একটি স্কেলার রাশি। একইভাবে বি ভেক্টরের সঙ্গে ওয়ান গুণন অবস্থায় আছে, সি ভেক্টরের সঙ্গেও ওয়ান গুণ অবস্থায় আছে। তাহলে এখানে
যোগাশ্রয়ী সমাবেশের যে আমাদের প্রকাশের যে নিয়ম যেভাবে লিখতে হয় সেই অনুপাতে এখানে আমাদের আছে। সুতরাং এই ভেক্টরটি একটি যোগাশ্রয়ী সমাবেশ। কাদের? তিনটি ভেক্টরের। একইভাবে পরেরটি দেখো, 5a মাইনাস 2b প্লাস 7c। তাহলে এখানেও যোগাশ্রয়ী সমাবেশ, যেখানে স্কেলার রাশির মান হচ্ছে 5, -2 এবং 7। একইভাবে এর পরেরটাতে আছে স্কেলার রাশি 3, -2 এবং -5। তো এভাবে এ বি সি ভেক্টরগুলোর যোগাশ্রেণী সমাবেশ আমরা লিখতে পারি, বা এইভাবে আমরা লিখতে হয় সেটি জানলাম। এরপরে আমাদের সিলেবাসে আছে ভেক্টরের যোগ, এডিশন অফ ভেক্টরস। অর্থাৎ ভেক্টরের যোগ বলতে আমরা কি বুঝি? যেমন আমরা বীজগণিতে জানি যে 1 + 1 2 হয়, 3 + 5 = 8 হয়। এরকম যোগ, বিভিন্ন যোগ আমরা করতে পারি। তো একইভাবে ভেক্টরের যোগ বলতে আমরা কি বুঝি সেটি আমরা এখন বলবো। তো দুটো ভেক্টরের যোগফল নির্ণয় করতে হলে তাদেরকে এমনভাবে স্থাপন করতে হবে যেন একটির শেষ প্রান্ত অপরটির আদি প্রান্তে সমাপতিত হয়। আমি একটু আগে বলেছিলাম, এর আগের স্লাইডে, মানে এর আগেরটা না, মানে প্রথমের দিকে আমি বলেছিলাম যে একটি ভেক্টর যেখান থেকে শুরু হয় সেটি, অর্থাৎ দুটি প্রান্ত থাকবে, যেখান থেকে শুরু হবে সেটিকে আমরা বলবো আদি বিন্দু বা আদি প্রান্ত, এবং যেখানে গিয়ে শেষ হবে সেটি হচ্ছে শেষ প্রান্ত বা প্রান্ত বিন্দু। তো এরকম দুটো ভেক্টরের মধ্যে এমনভাবে যদি স্থাপন করা যায় যে একটির শেষ প্রান্ত আর অপরটির কি আদি প্রান্ত একই সঙ্গে মিলিত হবে, তখন প্রথম ভেক্টরের আদি প্রান্ত ও দ্বিতীয়টির শেষ প্রান্ত সংযোগকারী যে রেখাটি থাকবে সেটি মূলত ভেক্টর দুটির যোগফল নির্ণয় করবে। তো এখানে শুধুমাত্র ভাষা দিয়ে বলার কারণে আমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, এলোমেলো মনে হচ্ছে শব্দগুলো। তা আমরা যদি একটি উদাহরণের সাহায্যে দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ এ একটি ভেক্টর, যার এই যে বাম দিকের অংশটি এটি হচ্ছে এ ভেক্টরের আদি প্রান্ত, এবং ডান দিকের অংশটি হচ্ছে, বা ডান দিকের বিন্দুটি হচ্ছে এ ভেক্টরের শেষ প্রান্ত। তো অপর একটি ভেক্টর, তাহলে এটিকে আমরা প্রকাশ করলাম ও এবং পি দ্বারা, তাহলে অর্থাৎ এ ভেক্টরের আদি প্রান্ত ও এবং শেষ প্রান্ত পি। অপর একটি ভেক্টর বি ভেক্টর, যার হলো আদি প্রান্ত পি এবং শেষ প্রান্ত কিউ। তাহলে বলছি এই যে প্রথম যে ভেক্টরটি, অর্থাৎ এ ভেক্টরের আদি প্রান্ত অর্থাৎ ও বিন্দু, এবং দ্বিতীয় ভেক্টরের শেষ প্রান্ত বা প্রান্ত বিন্দু সেটি হচ্ছে আমাদের কিউ। তো এই যে ও এবং কিউ, এই দুটোর সংযোজক রেখা, সংযোগকারী রেখা, অর্থাৎ যেটিকে আমরা বলছি ও কিউ, এটি মূলত একটি ভেক্টর হবে, যার নাম দিচ্ছি আমরা কি সি ভেক্টর।